মাননীয় সংসদ নেতা, ওয়েলকাম ব্যাক টু দিস পার্লামেন্ট। আপনি সংসদ কক্ষে প্রবেশ করার কিছুক্ষণ আগে এই সংসদের সকল সদস্য সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে। আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের ফলে দেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেছে এবং বাংলাদেশের অর্থনীতিকে, পররাষ্ট্রনীতিকে এক নতুন দিগন্ত সূচনা করেছেন আপনি এই সফরের মাধ্যমে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম, মাননীয় মন্ত্রী এবং সংসদ সদস্য যে প্রস্তাব উত্থাপন করেছেন, আমি তাকে সমর্থন করছি। দিল্লির ঘুম হারাম করে বাংলাদেশে এবার রীতিমতো টাকার বস্তা নিয়ে হাজির হচ্ছে চীন। ভারতের সব হিসেব নিকেশ উল্টে দিয়ে শুরু হতে যাচ্ছে এক তারেক রহমানের নতুন মেগা গেম। আর ভূ অর্থনীতির দাবার বোর্ডে আজ এক মহা বিস্ফোরণ ঘটে গেছে। ওয়াশিংটন, লন্ডন আর দিল্লির সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা সংস্থাদের রাতের ঘুম হারাম করে দিয়ে আজ বেইজিং এর বুক থেকে ধেয়ে এসেছে এক অবিশ্বাস্য ভূরাজনৈতিক মহাপরিকল্পনা। আজ 2026 সালের 26 জুন শুক্রবার বেইজিং এর ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক হাই প্রোফাইল এবং রুদ্ধশ্বাস দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেই প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরে দুদেশের সম্পর্ক সর্বোচ্চ উচ্চতা, সম্প্রসারণ ও গভীরতা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিস্তা প্রকল্পের সহায়তা মিয়ানমার হয়ে বাংলাদেশ সড়ক যোগাযোগের প্রস্তাব দিয়েছে চীন। মন্ত্রী বলেন, ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর ইতিবাচক ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন চীন সফরে তিস্তা প্রকল্প নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন, তখন সেই নদীর পানি নিয়ে আগের মতোই ট্রাম্প কার্ড খেলল ভারত। ভারত তাদের গজলডোবার অংশের 20টি গেট খুলে দিয়েছে। নিরুপায় হয়ে মঙ্গলবার তিস্তা ব্যারেজের 44টি গেটের সবগুলি খুলে দিয়েছে বাংলাদেশও। দর্শক, প্রতি বছর বর্ষালে বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের মধ্যে একটা পরিচিত আতঙ্ক ফিরে আসে, সেটি হচ্ছে তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়া। এবারও ভারতের অংশে তিস্তা নদীর উপর বাঁধ খুলে দেওয়ার পর স্বাভাবিকভাবেই বাংলাদেশও তিস্তা ব্যারেজের গেট খুলতে বাধ্য হয়। আর এর ফলে বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর সহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নদ নদীর পানি বেড়েছে। ফলে প্রশ্ন ওঠে, ভারত কেন বছরের এই সময়ে তিস্তার উপর বাঁধ? আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় কিছু সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দর্শক, ভিডিও শুরুতেই আশা করি প্রত্যেকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা একটু মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। হ্যাঁ, দেখে শুনে বুঝতেই পারছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয়। কেননা ভিডিওর শুরুতে যে এই ছোট্ট ছোট্ট ভিডিওর অংশ বিশেষগুলো আপনারা দেখেছেন, সেগুলো দিয়েই আজকের এই ভিডিওটি সাজানো, আজকের এই এপিসোডটি সাজানো। তাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন, অনেক কিছু জানতে পারবেন ভাই, অজানা কিছু কথা। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাবো। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম টাটকা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। বাংলাদেশের সঙ্গে পানি রাজনীতিকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল ভারত। গঙ্গার এবং তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশকে ফেলেছিল চরম ভোগান্তিতে। এবার যেন সে অপকর্মের সাজা পাচ্ছে ভারত। দেশটির প্রতিবেশী রাষ্ট্র চীন শুরু করেছে তিব্বতে ইয়ারলুং সাংপো এবং ভারতে ব্রহ্মপুত্র নামে পরিচিত নদের ওপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করা, যার অবস্থান ভারতের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা এবং স্যাটেলাইটে ধরা পড়েছে 60,000 মেগাওয়াট ক্ষমতার মেডক জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ নির্মাণে চীনের ব্যাপক অগ্রগতির চিত্র, যা নিয়ে চিন্তিত ভারতের নীতি নির্ধারকরা। কেননা ভারতের আপত্তি উপেক্ষা করেই বাঁধ নির্মাণের কাজে হাত দিয়েছে বাংলাদেশের নিকটতম প্রতিবেশী দেশ চীন। মূলত বাঁধ নির্মাণ প্রকল্পের জেরে বেইজিং এর কাছ থেকে কৌশলগত এবং ভূ রাজনৈতিক চাপের মুখে পড়েছে নয়াদিল্লি। কেননা এর ফলে নদীর ওপরের অংশের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে চীনের হাতে। বিশ্লেষকদের আশঙ্কা, সংকটকালীন পরিস্থিতিতে চীনের তরফ থেকে বাঁধের পানি আটকে দিলে ভারতের জন্য সেটি হবে অশনি সংকেত। আবার একসঙ্গে বিপুল পানি ছেড়ে দিলেও বিপদে পড়বে ভারত। এক কথায় চীনের পদক্ষেপে ভারত পড়েছে উভয় সংকটে। এছাড়া দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি আর ভূ অর্থনীতির দাবার বোর্ডে আজ এক মহা বিস্ফোরণ ঘটে গেছে। ওয়াশিংটন, লন্ডন আর দিল্লির সমস্ত থিঙ্ক ট্যাঙ্ক এবং গোয়েন্দা সংস্থাদের রাতের ঘুম হারাম করে দিয়ে আজ বেইজিং এর বুক থেকে ধেয়ে এসেছে এক অবিশ্বাস্য ভূরাজনৈতিক মহাপরিকল্পনা। আজ 2026 সালের 26 জুন শুক্রবার বেইজিং এর ঐতিহ্যবাহী গ্রেট হল অব দ্য পিপলসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক হাই প্রোফাইল এবং রুদ্ধশ্বাস দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আর সেই মেগা বৈঠকের পরই এক রুদ্ধশ্বাস সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে যে বোমা ফাটালেন, তা পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে এক লহমায় উলটপালট করে দিয়েছে। মাহাদি আমিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে
যে এই ঐতিহাসিক বৈঠকে বাংলাদেশ থেকে সরাসরি মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অত্যন্ত শক্তিশালী ও কৌশলগত ইকোনমিক করিডোর বা অর্থনৈতিক করিডোর তৈরির মেগা প্রস্তাব দেওয়া হয়েছে। আর এই প্রস্তাবটি খোদ বেইজিংয়ের পক্ষ থেকেই এসেছে। এই মেগা ইকোনমিক করিডোরের মূল উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তিকে এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দেওয়া, দ্বিপাক্ষিক বাণিজ্যিক ট্রানজ্যাকশনকে আকাশচুম্বী করা এবং এই অঞ্চলের মাল্টি মডেল ট্রান্সপোর্ট বা বহুমাত্রিক পরিবহন ব্যবস্থাকে এক বৈপ্লবিক উচ্চতায় নিয়ে যাওয়া। আসুন এই আন্তর্জাতিক ক্ষমতার খেলা এবং পর্দার আড়ালের সেই রুদ্ধশ্বাস থ্রিলার সমীকরণটি খুব সহজ ভাষা এবং টু দ্য পয়েন্টে বিশ্লেষণ করা যাক। খুলনা বা চট্টগ্রাম বন্দর থেকে সমুদ্রপথে চীন থেকে পণ্য আমদানি করতে যে বিশাল সময় আর আকাশচুম্বী অর্থ ব্যয় হতো, এই স্থলভাগের ইকোনমিক করিডোর চালু হলে সেই দৃশ্যপট চিরতরে বদলে যাবে। মাত্র কয়েকদিনের মধ্যে স্থলপথেই চীন থেকে সরাসরি পণ্য বাংলাদেশে প্রবেশ করতে পারবে, যা দেশের ব্যবসা বাণিজ্যে এক অবিশ্বাস্য গতি এনে দেবে। আজ বেইজিংয়ের স্থানীয় সময় সকাল 10টায় গ্রেট হল অব দ্য পিপলসে অবস্থিত প্রেসিডেন্ট কার্যালয়ে এই রুদ্ধশ্বাস বৈঠকটি শুরু হয়। কিন্তু এই সফরের আসল থ্রিলার লুকিয়ে আছে অন্য দুটি মেগা প্রজেক্টের ভিতর, এক নতুন বিশেষায়িত ইকোনমিক জোন এবং দুই বহুল আলোচিত ও অবরুদ্ধ তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা মেগা প্রজেক্ট। সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হয়েছে, বাংলাদেশের উত্তরবঙ্গের কোটি কোটি মানুষের ভাগ্য বদলে দেওয়া এই তিস্তা মহাপরিকল্পনা সম্পূর্ণ নিজের অর্থ এবং কারিগরি সহায়তায় বাস্তবায়ন করবে চীন। আর বেইজিংয়ের এই চালে দিল্লির সাউথ ব্লকে যে মারাত্মক প্যানিক বা মাথা ব্যথা শুরু হয়েছে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তিস্তা নদীর জলবন্টন নিয়ে বিগত 15 বছর ধরে যে ভারত ঢাকাকে ঝুলিয়ে রেখেছিল, সেই তিস্তার বুকেই এখন চীনের এই প্রকাশ্য উপস্থিতি দিল্লির প্রতিরক্ষা মহলে এক বিরাট স্ট্র্যাটেজিক ধাক্কা। কূটনৈতিক বিশ্লেষকরা খোলাখুলি বলছেন, চীন আসলে এক নিখুঁত ও দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যানে ভারতকে চারদিক থেকে অবরুদ্ধ বা স্ট্রিং অফ পার্লস ডক্ট্রিনে ঘিরে ফেলেছে। এক সীমান্তে তো পরাশক্তি চীন নিজেই বসে আছে, অন্যদিকে তার পরম মিত্র পরমাণু শক্তিধর পাকিস্তান, আর এখন পূর্ব সীমান্তে ভারতের সবচেয়ে কৌশলগত প্রতিবেশী বাংলাদেশও বেইজিংয়ের সাথে গভীর অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বে জড়িয়ে আছে। চীন মূলত ভারতের সীমান্ত ঘেঁষে এমনভাবে নিজেদের খুশি এবং অর্থনৈতিক এক্সপ্রেসওয়ে গাড়তে চায় যাতে ভবিষ্যৎ ভূরাজনীতির মঞ্চে দিল্লি কোনো রকম বাড়াবাড়ি করার সাহস না পায়। আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা বাংলাদেশই হচ্ছে চীনের এই গ্র্যান্ড ডিজাইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূকৌশলগত রত্ন। ঠিক এই কারণেই 24 পরবর্তী নতুন বাংলাদেশের সাথে সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বেইজিংয়ের এত বিপুল আগ্রহ। তবে এই সমীকরণের সবচেয়ে বড় এবং মিলিয়ন ডলারের প্রশ্নটি হলো, চীনের সাথে তারেক রহমানের সরকারের এমন অভূতপূর্ব দহরম মহরম এবং গভীর অর্থনৈতিক সখ্যতা কি পরাশক্তি আমেরিকা খুব সহজে মেনে নেবে? এখানে চলে আসে পাকিস্তানের সেই বিখ্যাত এবং সফল ডুয়াল ট্র্যাক বা দ্বিমুখী ব্যালেন্সিং কূটনীতির উদাহরণ। পাকিস্তান যেভাবে দশকের পর দশক ধরে একই সাথে চীনের পরম মিত্র হয়ে থাকার পাশাপাশি ওয়াশিংটনের সাথেও নিজেদের সামরিক এবং অর্থনৈতিক সুসম্পর্ক বজায় রেখে অত্যন্ত সফলভাবে পার পেয়ে গেছে, বর্তমান বাংলাদেশের নতুন নীতি নির্ধারকেরাও ঠিক সেই একই ব্যালেন্সিং ডক্ট্রিন অনুসরণ করছেন। বেইজিংয়ের গ্রেট হলে বসে চীনের সাথে ট্রিলিয়ন ডলারের করিডোর এবং তিস্তা প্রজেক্ট সই করার পাশাপাশি ওয়াশিংটনের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিকেও ঢাকা কিভাবে ব্যালেন্স করে, সেটাই হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই নতুন স্বাধীন এবং সার্বভৌম পররাষ্ট্রনীতির সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর পরীক্ষা। তবে বেইজিংয়ের এই ঐতিহাসিক সফর শেষে একটি বিষয় ক্রিস্টাল ক্লিয়ার, নতুন বাংলাদেশ আর কারো চাটুকার বা স্যাটেলাইট স্টেট নয়, বেইজিং থেকে ঢাকা এক নতুন পরাশক্তি ব্লকের উত্থান দেখছে পুরো বিশ্ব। দর্শক, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান কি পারবেন শেষ পর্যন্ত তার এই নীতিতে অটল থাকতে, নাকি তিনি ভারতের চাপে এবং আমেরিকার চাপে তার নীতি থেকে সরে আসতে বাধ্য হবে? জানান আপনার মতামত। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে শি জিনপিং এর সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে, কিন্তু খবর পুরোটাই হতাশার। বাংলাদেশের জন্য হতাশার, বিএনপির জন্য আরো হতাশার। এমনকি হতে পারে যে বিএনপি সরকার পড়ে যাবে, বিএনপি সরকার পতন হবে। বিএনপি সরকারের টিকে থাকার যে প্রধান অনুষঙ্গ যেটা হতে পারত, সেটা চীন সফর থেকে তারেক রহমান অর্জন করতে পারেনি। চীন সফর নিয়ে নানান ডাইমেনশনে আমরা বিশ্লেষণ করবো, বাট এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী যদি সংক্ষেপে বলি, যে তারেক রহমানের চীন সফর পুরোপুরি ব্যর্থ, সফলতার লেশ মাত্র কিছু নেই। আমরা যে স্বপ্ন দেখেছিলাম, খলিল রহমানরা যে স্বপ্ন দেখিয়েছিল, ভারতের আধিপত্যবাদের কবল থেকে বাংলাদেশ মুক্তি পাবে, চীনের সাথে বাংলাদেশের একটা কৌশলগত সমঝোতা হবে, সবচাইতে বড় বিষয়। ভারত যেসব বিষয় নিয়ে চিন্তিত ছিল যে চীনের সাথে বাংলাদেশের এইসব বিষয় হয়ে যায় কিনা, সেরকম কোনো বিষয় হয়নি। এর মানে চীন সফরে এখন পর্যন্ত যা ঘটেছে তাতে ভারত খুশিতে খুশি। এর ফলে দেখবেন যে ভারতের যে কিছু ষড়যন্ত্র, যেমন বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, রাম মন্দির নিয়ে এই সেই নানান নিয়ে, ইসরায়েলের যে ষড়যন্ত্র, যেমন কালেমা খচিত পতাকা, হামাসের উত্থান দেখানো ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো সমস্যা হবে না, কারণ চীনের সাথে তো কিছু হচ্ছে না। ভারত ইসরায়েলের জন্য চিন্তার কিছু নাই। চীনের সাথে তারেক রহমান তেমন কিছুই করতে পারেনি। খুবই হতাশার। তিস্তা প্রজেক্ট যেটা একদম চূড়ান্ত হওয়ার কথা ছিল, চীনকে দেওয়ার কথা ছিল, অথচ চীন তেমন আগ্রহ দেখায়নি। চীনের সাথে কতগুলো সমঝোতা স্মারক সই হয়েছে। আমি যখন কথা বলছি তখন পর্যন্ত জাস্ট এমওইউ সাইনের কথা জেনেছি। 17টা এমওইউ সাইনের খবর আমরা পেয়েছি। আমি তালিকাটা দেখলাম যে এগুলো কি, আমি আশ্চর্য যে এগুলো দুধই আমরা পানি খাবো। বাংলাদেশ থেকে কাঁঠাল রপ্তানি করবে চীনে। বাংলাদেশে তো অনেক কাঁঠাল হয়, এখন নাকি বাংলাদেশে কাঁঠালের সিজন, তাই না? আমার দর্শক আপনারা জানেন সেই কাঁঠাল বিক্রি করা যায় কিভাবে চীনে, এই বিষয়ে কোনো চুক্তিও না, একটা সমঝোতা স্মারক। সমঝোতা স্মারক কি, সামনে একটা চুক্তিতে যাওয়া যায় কিনা এ বিষয়ে একটা একমত, যে পরবর্তী পদক্ষেপের জন্য, মানে বিয়ের আগে যে প্রেম করে না, এটা অনেকটা এরকম, যে প্রেম করে দেখি, একটু ডেটিং করে দেখি যে বিয়ে করা যায় কিনা। সমঝোতা স্মারকের মর্যাদা এর চেয়ে বেশি কিছু না। প্রেম করলেও তো 2-4 দিন ডেটিং করে বা রেস্টুরেন্টে খায় ওরকম, আর বিয়ের পরেও স্ত্রী নিয়ে রেস্টুরেন্টে যায়, একটু কাঁঠাল বেচা কিনার প্রেম। আর এই চুক্তিগুলো কি দেখেন, বাংলাদেশ সরকারের সাথে গুরুত্বপূর্ণ উল্লেখ করার মতো, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে বা বাংলাদেশের ভূ রাজনীতিতে প্রভাব বিস্তার করার মতো কিছুই নেই। কিছু যন্ত্রপাতি কেনা বেচা, তারা নাকি কি ইনভেস্টমেন্ট কিছু করবে, বিডার সাথে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে, দল হিসেবে বিএনপির সাথে হয়েছে, চাইনিজ কমিউনিস্ট পার্টির সাথে। এটা দিয়ে ধুয়ে আমরা পানি খাবো? দল হিসেবে বিএনপির সাথে সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশকে কয় বিলিয়ন ডলার সহায়তা দিবে, এখন পর্যন্ত এই বিষয়ে কিছু পাইনি। এর মানে চীনের আস্থা অর্জন করতে পারেনি বাংলাদেশ সরকার, তারেক সরকার।
চীন মনে করে যে যুক্তরাষ্ট্রের সাথে যে গোপন চুক্তি আছে ওই চুক্তি থেকে বাংলাদেশ বের হতে পারবে না, কিংবা বের হওয়ার মতো কোনো লক্ষণ আমরা দেখছি না, বা বের হওয়ার মতো কোনো প্রতিশ্রুতিও বাংলাদেশ সরকার দিতে পারেনি বা বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেনি। চীনের যুক্তরাষ্ট্রের সাথে একদম গোপন তাবেদারি চুক্তি বজায় রেখে চীনের সহায়তা পাবে, চীন সফর সফল হবে, ইট ওয়াজ ইম্পসিবল। সেম থিং হ্যাপেন, হয়নি। চীনের পক্ষ থেকে তেমন সহায়তার কোনো আলামতই দেখতে পাচ্ছি না। আবার ভারতকে লাথি মারা, যেটা চীনের সহায়তার পর একটা কন্ডিশন, ভারতকে কিছুই বলতে পারেনি, এবং মার্কিন পন্থীদের নিয়ে চীন সফরে গেছে তারেক রহমান, এবং সফরের আগে গুরুত্বপূর্ণ কোনো পেপার ওয়ার্ক বা গুরুত্বপূর্ণ কোনো প্রস্তুতি তারা নিতে পারেনি। তারেক রহমানের এই পররাষ্ট্র উইং এতটা দুর্বল, আমি আশ্চর্য। শেখ হাসিনার পররাষ্ট্র উইং এর সাথে তুলনা করলে তারেক রহমানের পররাষ্ট্র উইং কয়েকশো গুণ দুর্বল। তারা কোনো ভালো কাজ স্মার্টলি করতেই পারে না, তাদের সেই সক্ষমতা যোগ্যতা নেই, যার ফলে চীনের কাছ থেকে কার্যত কিছু আনতে পারেনি। কোথায় কি একটু কি করবে নাকি, দেখবেন যে কিছু সিলিকন, কিছু পুরনো মোবাইল টোবাইল, এগুলো হয়তো আগের চাইতে একটু বেশি আনবে, এছাড়া কার্যকর কিছুই না। আমাদের বাজেট সাপোর্টের লোন দরকার না, সেরকম লোনের কোনো আলামত নেই, বরং চীন সামগ্রিকভাবে যে বার্তা দিয়েছে সেটা অশনি সংকেত। হ্যাঁ, এটা ভালো একদিক থেকে, কিন্তু সেই বলতে যেতে পারবে না, তারেক রহমানের সেই যোগ্যতা নেই। যেমন তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেই ইনিশিয়েটিভের আন্ডারে এসে তারপরে চীনের সহায়তা নিতে হবে। মানে বার্তাটা স্পষ্ট বেজিং এর, যে তোমরা যদি আমাদের সাহায্য চাও, পৃথিবীতে একমাত্র সাহায্য দেওয়ার সক্ষমতা রাখি আমরা চীন, যদি তোমরা চাও বাবা, তাহলে ভালোভাবে আমাদের লাইনে আসতে হবে। আমাদের সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাও, আমার মেয়ে যদি বিয়ে করতে চাও, তাহলে অন্য মেয়ের সাথে লাইন টেন পিরিয়ড ছেড়ে তারপরে আসতে হবে। অনেকটা এরকম একটা বিষয়। তো সেই জায়গায় বিএনপির লাইন, মানে বিএনপি এখন সেই ইউটিউবিয়ান জগতে আছে, সেই বাস্তবতা নাই। ওই যে একটা ফালতু একটা ফরেন পলিসির একটা নীতি কথা বলা হয়, যে ফ্রেন্ডশিপ উইথ অল মেলাইস টু নান, সবার সাথে বন্ধুত্ব, এটা একটা ফালতু কথা। সবার সাথে বন্ধুত্ব হয় না। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গোপন চুক্তি রাখবেন, ভারতের সাথে বন্ধুত্ব রাখবেন, তো চীন থেকে যে কিছু অর্জন করা সম্ভব হচ্ছে না, এটা টের পেয়ে কিন্তু ভারত খুশিতে তারা ভিজিট ভিসা খুলে দিয়েছে, 2 বছর পর ভিজিট ভিসা খুলে দিয়েছে। তো চীনের সহায়তা যদি পেতে হয়, তাহলে সামগ্রিকভাবে বিশ্ব রাজনীতির যে মেরুকরণ, তাতে আমাদের চীনা বলয় ঢুকতে হবে। আরো এক কথা যদি বলি, আমাদের ফরেন পলিসির কেবলা ওয়াশিংটন এবং দিল্লি থেকে বেইজিং এবং মস্কোতে রূপান্তরিত করতে হবে। যদি এটা তারেক রহমান করতে পারতেন, এই ধরনের কোনো বিশ্বাসযোগ্যতা দেখাতে পারতেন, তাহলে চাইনার সহায়তা পেতেন, কিন্তু সেটা পারেনি, এরকম কোনো লক্ষণ নাই। 17টা এমওইউ, এগুলো কোনো একটা গুরুত্বপূর্ণ না, বড় কোনো সামরিক এগ্রিমেন্ট নাই। এবং এই যতটুকু পজিটিভ খবর চীনা মিডিয়া এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে, কোথাও কৌশলগত সম্পর্ক এই শব্দটা নাই, কিছু ব্যবসা বাণিজ্যের কথা আছে। এর মানে অ্যাজ ইউজুয়াল যে সফর কোনো একটা দেশের প্রধানমন্ত্রী কোথাও যায়, এরকমই এই সফরকে ঘিরে যে উত্তেজনা ছিল, যে আগ্রহ ছিল, সেটা আমরা কিছুটাই দেখতে পারিনি। আর যতটুকু ইচ্ছা ছিল চীনের সাথে চীনের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে, তা পারেনি, কারণ ভারত, ইসরায়েল এবং পশ্চিমারা মহা ষড়যন্ত্র করেছে, চেষ্টা করেছে ঠেকিয়ে রাখতে পেরেছে। এখন এর একটা ইম্প্যাক্ট হতে পারে বিএনপি সরকারের পতন হওয়া। এটা ছোটখাটো কথা নয়, একটু ইতিহাস খুঁজে দেখেন। খালেদা জিয়ার চীন সফর ব্যর্থ হওয়ার পর 1/11 ঘটেছে, মানে যার অর্থ হচ্ছে বিএনপির পতন ঘটেছে। শেখ হাসিনার চীন সফর ব্যর্থ হওয়ার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, এবং ইউনূসের চীন সফর ব্যর্থ হওয়ার পর ইউনূসকে নির্বাচন দিয়ে চলে যেতে হয়েছে, নইলে ইউনূস 5 বছর থাকলে তেমন কিছু কেউ করতে পারতো না, জনসমর্থন ছিল। তো চীন সফর ব্যর্থ হওয়ার সাথে কোনো একটা সরকারের টিকে থাকা না থাকার সম্পর্ক, এটা বাংলাদেশের রাজনীতির একটা বাস্তবতা। এজন্য বিএনপি সরকারকে বিদায় নিতে হয় কিনা, সেই কাউন্টডাউন এখন অনেকে করা শুরু করবে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন ধন্যবাদ জানাই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।